মৌসুমী ছিল অত্যন্ত অলস প্রকৃতির একটি মেয়ে। সে সারাদিন শুধু খেত এবং ঘুমাতো। এইভাবেই মৌসুমীর দিন কাটছিল। মৌসুমীর এরকমের আচরণে মৌসুমীর বাবা মা একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তাই তার বাবা মা ঠিক করে মৌসুমীর খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবে তারা। কেননা তারা ভেবেছিল হয়তো বিয়ের পরে মেয়েটা কাজকর্মে নিপুণা হয়ে উঠবে। তাই তারা তড়িঘড়ি অশেষ নামক একটি ছেলের সঙ্গে মৌসুমীর বিয়ে দিয়ে দেয়। অশেষের পরিবারে সেরকম কেউ ছিল না, শুধু অশেষ এবং তার মা দুজনে মিলেই থাকতো। আর মৌসুমীকে নিয়ে বাড়িতে এখন 3জন সদস্য। বিয়ের কিছুদিন পর, বৌমা, কালকে তো বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, তাই আমি ভাবছিলাম তুমি যদি সমস্ত পুজোর জোগাড় যন্ত্রের দায়িত্বটা নিতে তাহলে আমি রান্নার দিকটা সামলে নিতাম, তাহলে তাড়াতাড়ি করে কাজ হয়ে যেত। আর ঠাকুরমশাইও বলেছেন আবার খুব তাড়াতাড়ি করে পুজো করতে আসবেন। হাই ভগবান, এ কি হলো? বিয়ের পর কিছুদিন তো বেশ ভালোই কাটছিল। শাশুড়িমা কোনো কাজকর্ম করতে বলছিলেন না, কিন্তু হঠাৎ করে এনার আবার কি হলো? ইনি আবার কাজকর্ম নিয়ে পড়লেন কেন? বলছিলাম মা, আসলে কালকে না আমার বাপের বাড়িতেও সত্যনারায়ণ পুজো আছে, তাই মা ফোন করে আমাকে ডাকছিলেন আমি যেন বাড়িতে উপস্থিত থাকি সত্যনারায়ণ পুজোর দিনে। আমি হয়তো আপনার সাথে সমস্ত জোগাড় যন্ত্র করে দিতে পারতাম যদি না বাপের বাড়ি যেতাম। তাই সরি মা, কাজটা আমি করতে পারলাম না। আসলে মাকে তো কথা দিয়ে ফেলেছি বাপের বাড়ি যাব বলে। মৌসুমীর শাশুড়ি মা ভাবলেন সত্যি সত্যি মৌসুমীর বাড়িতে হয়তো সত্যনারায়ণ পুজো আছে, তাই মৌসুমী বাপের বাড়ি যেতে চাইছে। তাই শাশুড়ি মা সেরকম আর কিছু বললেন না। কিন্তু শাশুড়ি মা এটা বুঝতে পারলেন না যে মৌসুমী আসলে এতটাই অলস যে পুজোর কথা শুনেই, অর্থাৎ পুজোয় তাকে কিছু কাজ করতে হবে সেটা শুনেই সে বাপের বাড়ি যাওয়ার গল্পটা রচনা করেছে। ওহ, বাড়ি এসে বাঁচলাম বাবা, আর ভালো লাগে না। এখন বাড়িতে এসে কদিন একটু রেস্ট করি, তারপর না হয় শ্বশুর বাড়িতে যাব। ততদিনে নিশ্চয়ই পুজোগুলো মিটে যাবে। ভালো লাগে না আমার কাজকর্ম করতে। মা, আমার জন্য একটু জুস নিয়ে এসো। বাবা, বাইরে কি গরম পড়েছে। এত কষ্ট করে এলাম, তার মধ্যে আবার গাড়ির এসিটাও কাজ করছে না, খারাপ হয়ে গেছে। তাই আমাকে একটুও ভালো লাগছে না। আমি এখন এসি রুম থেকে একটুও বেরোতে পারবো না। তুমি আমার জন্য এখানে জুস এনে দাও। এরকম ভাবেই মৌসুমী অর্ডার করতে থাকে তার মাকে এবং তার বাবাকে। সে যতদিন বাপের বাড়ি থাকতো তার মা বাবা তার জন্য 5 মাস খেটে একদম ক্লান্ত হয়ে যেত। তারা হয়তো ভাবতো যে মেয়ে কিছুদিনের জন্য বাপের বাড়ি এসেছে, দুদিন পর তো মেয়ে চলেই যাবে, তাই কিছু কাজকর্ম তাকে করতে বলতো না। তারা তার হয়ে সমস্ত কাজকর্ম করে দিত। কিছুদিন পর মৌসুমী বাপের বাড়ি থেকে চলে যায়। বৌমা, খোকা ফোন করেছিল অফিস থেকে, ওর কয়েকজন কলিগ লাঞ্চে আসবো বলছে। কি একটা কারণে ওদের তাড়াতাড়ি ছুটি হওয়ার কথা, তাই ওরা সবাই মিলে এখানে লাঞ্চ করতে আসবো বলছে। বেশি তো টাইম নেই, তাই একটু চটপট করে বানিয়ে ফেলি, চলো দুজন মিলে। তুমি মাংসটা রান্না করবে আর আমি পাশাপাশি সমস্ত পদগুলো বানিয়ে নেব। আর তাছাড়া অনলাইন থেকে কিছু স্ন্যাক্সের অর্ডারও করে দেবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু মা, আমি তো ভালো মাংস রান্না করতে পারি না। আসলে বাড়িতেও যখন মাংস রান্না হতো তখন সেই মাংসটা মাই রান্না করতো। আমি তো সেরকমভাবে মাংস কখনো রান্নাই করিনি। তাহলে আপনাকে কি করে সাহায্য করি বলুন তো? আমি বরং অনলাইনে খাবারগুলো অর্ডার করার ব্যবস্থা করে দিচ্ছি আপনাকে। আপনি বরং টুকটুক করে রান্নাগুলো করে নিন। আর তাছাড়া আপনি ভাবুন, ওর অফিস থেকে প্রথমবারের জন্য সবাই খেতে আসছে, আর যদি রান্না বাজে হয় তাহলে তো সবাই আমাদেরই নিন্দা করবে, তাই না? তাই আপনিই বরং খাবারগুলো বানিয়ে নিন। আর তাছাড়া বিকেলের দিকে আমি একটু বাপের বাড়ি যাব, তাই তাড়াতাড়ি করে রান্না করার ব্যবস্থা করুন, আমিও একটু খেয়ে দিয়ে বেরোতে পারি তাহলে। মৌসুমীর শাশুড়ি আর উপায় না দেখে রান্নাঘরে চলে যায় এবং সমস্ত রান্নাবান্না সে নিজে হাতে করতে থাকে। এরকমভাবেই কিছুদিন কাটতে থাকে। কিছুদিন পর মৌসুমীর শাশুড়িও বুঝতে পারে যে বৌমা সমস্ত কাজকে এড়িয়ে যাওয়ার জন্য বাপের বাড়িতে গিয়ে রেস্ট করে, আবার বাপের বাড়িতে কোনো কাজ পড়লে এখানে এসে রেস্ট করে। তাই সে মনে মনে ভাবে যে সে সমস্ত কথা তার বৌমার মাকে জানাবে। বেয়ান, আপনাকে কিছু কথা বলবো। আপনি ভাববেন না যে আপনার মেয়ের নামে আমি কমপ্লেন করছি, কিন্তু আপনারও মা হিসেবে এই কথাগুলো জেনে রাখা দরকার। তারপর মৌসুমীর শাশুড়ি সমস্ত ঘটনা খুলে বলে এবং ওই দিক থেকে মৌসুমীর মাও সমস্ত ঘটনা তার শাশুড়ি মাকে জানান যে মৌসুমী ছোটবেলা থেকে কিরকম ছিল, তারা কি কারণে বা কি ভাবনা চিন্তা করে মৌসুমীর বিয়ে দিয়েছে। তারপর তারা দুজন মিলে একটা প্ল্যান করে। একদিন সকালবেলা মৌসুমীর শাশুড়ি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হতে যাবে, এমন সময় মৌসুমীর চোখে পড়ে। মা, আপনি কোথাও যাচ্ছেন নাকি? কই, আপনি তো বলেননি আমাকে যাওয়ার কথা। আসলে বৌমা, তোমাকে বলা হয়নি, আমার ভাইয়ের ছেলে কদিন ধরেই ফোন করছে বাপের বাড়িতে আসার জন্য। আসলে তুমি তো বাপের বাড়ি হামেশায় যাও, আমি তো যেতেই পাই না। তাই আমি ভাবলাম এখন তুমি যখন বাড়িতে আছো তখন না হয় আমি কিছুদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসি, সবার সঙ্গে দেখাও হবে। অনেক দিন হলো সবার সঙ্গে দেখা হয় না। ঠিক আছে বৌমা,
আমি আসলাম, তুমি বাড়িটা সামলে নিও। আর শোনো, মালতী কয়দিনের জন্য ছুটি নিয়েছে, তাই বাড়ির সমস্ত কাজকর্ম দেখাশুনো কিন্তু তোমাকেই করতে হবে। আর খোকারও অফিস আছে, ওকে কিন্তু সকাল সকাল রান্না করে দেবে। এই বলে মৌসুমীর শাশুড়ি বাড়ি থেকে চলে গেল। মৌসুমী সঙ্গে সঙ্গে তার মাকে ফোন করে। হ্যালো মা, তুমি না হয় দুপুরবেলা আমার জন্য খাবারটা বানিয়ে রেখো, হ্যাঁ? আমি ওখানে গিয়ে লাঞ্চ করব। না রে মা, তুই এখানে আজকে এসে লাঞ্চ করতে পারবি না, কেননা আমি আর তোর বাবা দুজনে মিলে তোর মাসির বাড়ি যাচ্ছি। আসলে তোর মাসি খুব অসুস্থ, অনেকদিন ধরেই ভাবছিলাম যাব, তুই বাড়িতে ছিলিস বলে যাওয়া হচ্ছিল না। তাই তুই যখন এখন শ্বশুর বাড়িতে আছিস, তখন আমরা না হয় কদিনের জন্য ঘুরে আসি। তুই যদি আসিস তাহলে না হয় তোর কাছেই চাবিটা রেখে দিয়ে যাব। আর অন্তরাদি কিন্তু কয়েকদিন আসবে না, বুঝতে পারছিস তো? বাড়ির সমস্ত কাজকর্ম দেখভাল কিন্তু তোকেই করতে হবে। মৌসুমী এই সমস্ত কথা শুনে বাপের বাড়ি যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দেয়, কেননা তার দুই দিকেই অবস্থা সমান ছিল। তাই অগত্যা মৌসুমীকে সমস্ত কাজকর্ম নিজের হাতে করতে হয়। মৌসুমী একদিকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে এবং অন্যদিকে রান্নাবান্নার কাজও করতে থাকে। এরকমভাবেই প্রায় দিন 4-5 কেটে যায়। এতদিনে মৌসুমী বুঝতে পেরেছে যে তার শাশুড়ি মা এবং মায়ের পক্ষে একা হাতে সমস্ত কাজকর্ম করা কতটা কঠিন ছিল। এতদিন তো আমি বুঝতেই পারিনি যে কাজকর্ম করতে এত কষ্ট হয়। তাহলে মা এবং শাশুড়ি মা দুজনেরই সত্যি সত্যি কত কষ্ট হতো। আর আমি পায়ের ওপর পা তুলে বসে অর্ডার করতাম, সমস্ত কাজকর্ম ওরা একলারাই করতো। এবার দুজনে বাড়ি এলে আমি দুজনের কাছ থেকেই ক্ষমা চেয়ে নেব। হঠাৎ করেই মৌসুমী দেখে তার মা, বাবা এবং তার শাশুড়ি মা আসছেন। কিরে, কেমন সারপ্রাইজ দিলাম? এবার বুঝেছিস তো বাড়ির সমস্ত কাজকর্ম একা হাতে করতে কতটা কষ্ট হয়, আর নিজের কাজকর্ম নিজে হাতে করতে কতটা আনন্দও হয়। তোর শাশুড়ি মা কদিন আমাদের বাড়িতেই ছিলেন। আমরা দুই বেয়ান মিলে প্ল্যান করেছিলাম তোকে একটা শিক্ষা দেওয়ার জন্য। আমরা ওসব বাপের বাড়ি টাপের বাড়ি দিদির বাড়ি কোথাও যাইনি, আমরা বাড়িতেই ছিলাম। এই সমস্ত কথা শুনে মৌসুমী একদম অবাক হয়ে যায় এবং মৌসুমী বলে, আমিও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদেরকে আমি খুব জ্বালিয়েছি দুজনকেই, আর এরকম কাজ হবে না। তোমাদের দুজনকেই আমি সমস্ত কাজে হেল্প করব, এই কথা দিলাম। এই বলে মৌসুমী হাসতে লাগে। এরকমভাবে মৌসুমী একটি অলস প্রকৃতির মেয়ে থেকে পরিশ্রমী একটি মেয়েতে পরিণত হয়। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। বৌদি, তুমি সারাক্ষণ মোবাইলে কি দেখো? আমাকেও একটু বলো না। আর তুমি সারাক্ষণ হেডফোন লাগিয়ে রাখো কেন? তুমি তো আমার সঙ্গে কথাই বলো না, গল্পই করো না। আমাকেও বলো তুমি কি দেখছো। আমি ব্ল্যাক পিঙ্কের মিউজিক শুনছি। তুমি শুনেছো ব্ল্যাক পিঙ্কের মিউজিক? না বৌদি, আমি তো ব্ল্যাক পিঙ্কের নামই শুনিনি, তোমার কাছেই আজ প্রথমবার শুনলাম। ব্ল্যাক পিঙ্কটা কি গো? ব্ল্যাক পিঙ্কের নাম শোনোনি? কি বলছো? তুমি কলেজে পড়ছো আর তুমি ব্ল্যাক পিঙ্কের নাম শোনোনি? না তো বৌদি, শুনিনি। ব্ল্যাক পিঙ্ক সাউথ কোরিয়ার একটা মিউজিক ব্যান্ড। এখানে 4টে মেম্বার আছে। এরা তো পুরো ওয়ার্ল্ড ফেমাস। আমাদের তো একটা ব্লিঙ্ক বলে গ্রুপও আছে। এই ব্লিঙ্কটা কি গো বৌদি? যারা ব্ল্যাক পিঙ্কের ফ্যান তাদেরকে ব্লিঙ্ক বলে। ব্ল্যাক পিঙ্কের প্রতি নিপার ইন্টারেস্ট জাগে, তাই নিপা নিজের ঘরে চলে যায় এবং সেখানে বসে ব্ল্যাক পিঙ্কের মিউজিক দেখতে থাকে এবং তার খুব ভালো লেগে যায়। তখন থেকে সে ব্ল্যাক এবং পিঙ্ক ড্রেস ছাড়া আর কিছুই পরতো না। মা, এই দেখো আমি আর বৌদি শপিং করে নিয়ে এসেছি। দেখো তো কেমন হয়েছে জিনিসগুলো। কই দেখি দেখি, কি কিনেছিস? ও মা, এ তো দেখছি সব পিঙ্ক আর ব্ল্যাক কালারের ড্রেস। আর কি অন্য কোনো কালার নেই রে নাকি বাজারে? তুই তো আগে এরকম পিঙ্ক কালারের ড্রেস পরতিস না। মা, তুমি বুঝবে না, আমরা ব্লিঙ্ক, তাই আমরা ব্ল্যাক আর পিঙ্ক কালারের ড্রেসই পরি। তুমি এসব বুঝবে না। চলো চলো বৌদি, ঘরে যাই। আজকে আবার একটা ব্ল্যাক পিঙ্কের লাইভ আছে। লাইভ আছে? ভাগ্যিস বললে তুমি, আমি তো জানতেই পারিনি আজকের লাইভের কথা। চলো চলো তাহলে দেখি দুজনে মিলে। এ কি রে বাবা, এদের আবার কি হলো? কি সব ব্লিঙ্ক লিঙ্ক এসব বলছে? আবার দেখলাম শুধু ব্ল্যাক আর পিঙ্ক কালারের জামা কাপড় কিনে নিয়ে এসেছে। কি যে করছে মেয়ে দুটো, আমি কিছুই বুঝতে পারছি না। বৌমা, নিপা, একটু ভাতটা দেখিস, আমি সানে গেলাম। নিপার মা স্নানে চলে গেল। যথারীতি রিম্পা এবং নিপা দুজনে মিলে ব্ল্যাক পিঙ্কের লাইভ দেখতে লাগলো। প্রায় আধ ঘন্টা পর নিপার মা একটা পোড়া দুর্গন্ধ পেয়ে বাথরুম থেকে তড়িঘড়ি বেরিয়ে এলো। কিচেনে এসে দেখলো সমস্ত রান্না পুড়ে গেছে। সে গেল ভীষণ রেগে। রেগে গিয়ে নিপা আর রিম্পাকে ডাকাডাকি করতে শুরু করলো, কিন্তু তারা কিছুই শুনলো না।
তাই রেগে গিয়ে নিপার মা নিপার রুমে গেল। সেখানে গিয়ে দেখলো নিপা আর রিম্পা দুজনে মিলে খুব হাসাহাসি করছে আর খুব লাউড মিউজিক বাজাচ্ছে। নিপা, বৌমা, এগুলো কি হচ্ছে কি? কোনো ভদ্রবাড়ির মেয়ে বউ এরকম করে? তোমরা মিউজিক শুনছো ঠিক আছে, কিন্তু এত লাউডলি মিউজিক শুনছো কেন? পাড়া প্রতিবেশীর লোক হাজির হয়ে যাবে তো। আর বৌমা, তোমাকে না বলে গেছিলাম ভাতটা বসিয়ে যাচ্ছি, একটু দেখে নিও। কোথায়? ভাত তো পুড়ে গেল। আর নিপা, তোর সারাদিন পড়াশুনো নেই, তুই সমানে এরকম ফোন নিয়ে গান শুনে যাচ্ছিস। বৌমা, এই তোমার পাল্লায় পড়ে আমার মেয়েটা গোল্লায় গেল। আমার মেয়েটা পড়াশুনোয় কত ভালো ছিল, সারাদিন পড়াশুনো নিয়ে থাকতো। তুমি কি যে ওর মাথায় ঢোকালে কে জানে। অনেক কথা শুনিয়ে নিপার মা ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু তাতেও নিপা এবং রিম্পার কোনো কিছু যায় আসলো না। প্রত্যুষ, তোর বোনের জন্য একটা ভালো ছেলের সন্ধান কর তো বাবা। আমার আর ভালো লাগছে না। তোর বোনের একটা বিয়ে দেব। সারাদিন ধরে বৌমার সঙ্গে কি যে করে, কি সব মিউজিক শোনে জোরে জোরে, আর সারাদিন ব্ল্যাক পিঙ্ক ড্রেস পরে ঘুরে বেড়ায়। সারাদিন মোবাইল নিয়ে থাকে, কাউকে কিচ্ছু বলা যায় না। একটা কোনো কাজে মন নেই এদের। জানিস, পড়াশুনোটা লাটে উঠিয়ে দিয়েছে। বৌমার অবস্থাও একই রকম। তুই একটু বুঝিয়ে বলিস বৌমাকে, কি করছে না করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই একটু দেখ বাবা। ঠিক আছে মা, আমি আজকে রিম্পার সাথে কথা বলবো। আর আমার এক কলিগের ভাই আছে, ছেলেটি খুবই ভালো, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, কিন্তু দেশের প্রতি এত টান যে ওখানকার চাকরি না করে এখানে নিজে একটি কোম্পানি খুলেছে এবং খুব ভালো রোজগার করছে। দেখি, আমি একবার আমার কলিগকে বলে দেখব। ঠিক আছে বাবা, দেরি করিস না। তুই একটু কথা বল, আমি আর বেশি দেরি করতে চাই না। কিছু অঘটন ঘটে যাওয়ার আগেই আমাকে মেয়ের একটা সদ্গতি করে দিতেই হবে। আর তুই বৌমাকে বোঝা, ওরা গান শুনছে এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওরা যে সমস্ত কিছু ভুলেই যাচ্ছে সারাদিন, এইভাবে কোনো জিনিস নিয়ে পড়ে থাকা একদমই ভালো না। তুই একটু বোঝা বাবা। কি ব্যাপার রিম্পা, মা এসব কি বলছে? তুমি নাকি বাড়ির কোনো কাজই করো না, কোনো কিছুর দিকে কোনো খেয়ালই রাখো না? এসব কি হচ্ছে? নিজে তো কিছু একটা করতে পারো, আর বোনের মাথায় এসব কি ঢোকাচ্ছ সারাদিন? তোমার মা তোমার কাছে আমার নামে নালিশ করেছে? মানে সত্যি কি বলবো, আমার কিছু বলারই নেই। উনি তো আমাকে নিজেই বলতে পারতেন, তোমাকে দিয়ে বলানোর কোনো দরকার ছিল না। আর তুমি তো জানো আমি ব্ল্যাক পিঙ্কের ফ্যান। এসব তো জেনেই বিয়ে করেছিলে তুমি আমাকে, তাহলে আজকে তুমি আপত্তি করছো কেন? তোমার বোনের মাথায় আমি কেন ঢোকাতে যাব? তোমার বোন যথেষ্ট ম্যাচিওর, তাই ওর নিজস্ব মতামত থাকতেই পারে। হ্যাঁ, আমি জানি তুমি ব্ল্যাক পিঙ্কের ফ্যান, কিন্তু তার মানে তো এই না যে তুমি সারাদিন ওদেরকে নিয়ে পড়ে থাকবে। আর কী সব শুরু করেছো? এত লাউড মিউজিক বাজাচ্ছ, নাচছো, গাইছো, রাস্তাঘাটে রিলস বানাচ্ছ, এতে করে আমাদের সম্মান কোথায় যাচ্ছে একবার ভেবে দেখেছো? যাই হোক, আমি আমার বোনের জন্য একটি ভালো ছেলেকে দেখেছি। আমি কালকে কথা বলবো অফিসে গিয়ে, তুমি বোনকে বলে দিও। শোনো নিপা, আমি তোমার জন্য সবার কাছ থেকে অনেক কথা শুনেছি, আর কথা শুনতে পারছি না। তোমার দাদা কালকে আমাকে অনেক কথা শুনিয়েছে তোমার জন্য, তাই তুমি কি করবে না করবে তুমি নিজে ভেবে দেখো। তোমার দাদা একটি ছেলের সন্ধান নিয়ে এসেছে তোমার বিয়ের জন্য। ছেলেটি এমনিতে খুব ভালো, বিদেশে পড়াশোনা করেছে, এখানে নিজস্ব অফিস আছে। তোমার দাদা কথা বলবে ওদের সাথে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই মাসের শেষের দিকে হয়তো তোমার বিয়ে দিয়ে দেবে। কিন্তু বৌদি, আমি তো তোমার ব্লিঙ্ক গ্রুপের একজন মেম্বার মনোজকে ভালোবেসে ফেলেছি। তাছাড়া আমার মনোজের সঙ্গে সমস্ত কথা হয়ে গেছে। ও তো 1 বছরের মধ্যে সাউথ কোরিয়া চলে যাচ্ছে। তুমি নিশ্চয়ই চেনো মনোজকে। মনোজ? ও সাউথ কোরিয়া যাচ্ছে? কিন্তু এরকম তো কোনো কথা শুনিনি আমি। হয়তো তোমাদের সব ফ্রেন্ডসদেরকে বলেনি সারপ্রাইজ দেবে বলে। কি ব্যাপার হলো এটা? আমরা ছোটবেলা থেকে মনোজকে যা চিনি তাতে করে তো মনোজ সাউথ কোরিয়া যাওয়ার ছেলে নয়। এমন তো কিছু কাজ করেনি, আর তো পড়াশোনাতেও সেরকম একটা ভালো না। ব্যাপারটা কি দেখতে হচ্ছে একবার। এই বলে রিম্পা মনোজের সমস্ত খোঁজ খবর নিতে শুরু করলো, কিন্তু সেটা গোপনে, নিপাকে না জানিয়ে। কেননা নিপা যদি এখন জানতে পারে তাহলে সে হয়তো আর কাউকে বিশ্বাস করবে না। তাই সে সমস্ত খোঁজ খবর নিয়ে জানতে পারলো মনোজ নিপাকে ঠকাচ্ছে। কেননা রিম্পার শ্বশুরবাড়ির অবস্থা খুব ভালো ছিল, তাই মনোজের লোভ ছিল নিপার সম্পত্তির ওপর। এই সমস্ত কিছুই রিম্পা জানতে পেরে গেছিল দেখাশুনোর আগের দিন। বৌদি, আমি তোমাকে বলেছিলাম যে আমি মনোজকে ভালোবাসি, তাই আমি এখানে একদম বসবো না। তুমি দাদাকে বলে দাও, ওদেরকে আসতে বারণ করো। তুমি একবার দেখো তো, আর সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন কি করে বারণ করবে ওদেরকে আসতে বলো তো তোমার দাদা? তারপর না হয় তুমি কি করবে না করবে ভেবে দেখবে। যথারীতি ছেলেপক্ষ নিপাকে দেখতে এলো এবং নিপাকে দেখে তাদের খুব পছন্দ হলো, তাই তারা পাকা কথাও দিয়ে গেল। দাদা, বৌদি, মা, আমি কিন্তু এই ছেলেকে একদমই বিয়ে করব না। আমি বৌদিকে অনেকবার বলেছিলাম যে আমি মনোজকে বিয়ে করতে চাই। বিয়ের পর আমরা সাউথ কোরিয়া চলে যাব।
মনোজ আমার সমস্ত ইচ্ছে পূরণ করবে বলেছে। আফটার অল আই এম এ ব্ল্যাক পিঙ্ক লাভার, তাই আমি একদম এই ছেলেকে বিয়ে করব না। নিপার কথা শুনে নিপার মা গেল ভীষণ রেগে। তারপর রিম্পা মনোজ সম্পর্কে সমস্ত তথ্য নিপাকে জানালো এবং প্রমাণও দিল। নিপা সমস্ত শুনে খুব কষ্ট পেল, সে কান্নাকাটিও করতে লাগলো। দেখেছিস তো নিপা, এই জন্যই তো তোকে বলতাম সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করিস না, নিজের চোখটা সবসময় খোলা রাখবি। এটা তো ভাগ্যিস তোর বৌদি সমস্ত খোঁজ খবর নিয়ে নিয়েছিল, তাই এই যাত্রায় তুই বেঁচে গেলি, না হলে ওই ছেলে না জানি আমাদের কি ক্ষতি করতো। কিন্তু মা, ওই ছেলে এসেছিল বলেই না নিপা খারাপ ভালোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলো। তাহলে আমরা এখন তুহিনের বাবা মার সঙ্গে কথা বলি আর বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। নিপা শোনো, তোমার দাদা আর আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। তোমার বিয়ের পর আমি, তোমার দাদা, তুহিন আর তুমি এই 4 জন মিলে সাউথ কোরিয়া ট্রিপে যাব এবং ব্ল্যাক পিঙ্কদের সঙ্গে দেখাও করব, ওকে? নিপা শুনে খুব আনন্দ পেল এবং তারা সবাই বলে উঠল, আফটার অল উই অল আর ব্ল্যাক পিঙ্ক লাভার। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও আর ভিডিওটিকে শেয়ার করে দিও। যদি চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমরা কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।